তিনি নিজের নাম দিয়েছিলেন চৌকিদার ভিক্টোরিয়া গৌর, প্রধানমন্ত্রীর নামকে অনুসরণ করে। এই ছিল তার ফেসবুক প্রোফাইল। এখন সে প্রোফাইল লক করা আছে, দেখতে পাবে না। সেখানে কিন্তু এটা একটা খবরে বেরিয়েছিল, প্রিন্ট এটাকে ছেপেছিল যে প্রধানমন্ত্রীর হাতে তিনি রাখি বেঁধে দিচ্ছেন। এইটা ছিল তার প্রচার। প্রধানমন্ত্রীর হাতে তিনি রাখি বেঁধে দিচ্ছেন, এটা বড় কথা নয়, এটা হতে পারে, এটা মেনে নিচ্ছি। এবার তিনি কি কি বলেছিলেন অ্যাডভোকেট হওয়ার সময়? তার আগে তিনি প্রথমত সিএ সরকারের যে হয়েছে, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তিনি তার ভূয়সী প্রশংসা করলেন। তারপর কি করলেন? তিনি বললেন ক্রিশ্চিয়ানরা সাংঘাতিক টেররিজম করতে পারে, ক্রিশ্চিয়ানরা সরাসরি। তার সঙ্গে কি বললেন? লাভ জেহাদের তত্ত্ব ভীষণভাবে প্রতিষ্ঠা করলেন তিনি। আবার নতুন করে শুরু হবে। তাহলে ব্যাপারটা কি ফিয়াস্কো? এটা কি ধরনের দিয়ে? আর উনি কি এই আমাদের চন্দ্রচূড় কি জানতেন না এটা হতে পারে, এটা হয়, এটা বিশ্বাসযোগ্য? এটা কিরকম ধরনের ফিয়াস্কো? যে ইফ দিস কোর্ট ওয়ার নট টু ইন্টারফেয়ার টুডে, আজকে যদি আমরা হস্তক্ষেপ না করি, we are traveling in the path of destruction of personal liberty. যেখানে যেখানে কেন্দ্রের সরকার খুব বিপদে পড়বে, বিপাকে পড়বে, কেন্দ্রের সরকার, আমি বারবার বলছি মোদীর সরকার যেখানে বিপাকে পড়বে, বা মোদী কি চাইছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখছি বিচার বিভাগ করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? ওই জন্য প্রধানমন্ত্রী খুব নীরবে সমর্থন করে যাচ্ছেন, নীরবে। কারণ আজ পর্যন্ত একটি কথাও তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেননি, একটি কথাও তিনি বলেন। হ্যাঁ, যোগীকে বারবার সুপ্রিম কোর্টে ধমকানো হয়েছে, ভর্ৎসনা করা হয়েছে, ওনাকে পাল্টাতে হয়েছে, নিজস্ব বিল বোর্ডে বিভিন্ন জিনিস লিখেছিলেন সেগুলো ছড়াতে হয়েছে, সব ঠিক আছে, এখানে কিচ্ছু অসুবিধা হয়নি। এখানে কিন্তু খুব সুপ্রিম কোর্ট নিজস্ব ক্ষমতা দেখিয়েছে এবং চন্দ্রচূড়ের সময়ে দেখিয়েছে। নমস্কার, সবাইকে স্বাগত। আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানটা খুব কৌতূহল উদ্দীপক কিছু তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে আসব। বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে ডিওয়াই চন্দ্রচূড় অবসর নেবার পরে তাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তার বিভিন্ন রায় নিয়ে তিনি এগুলোতে কতটা মোদী সরকারকে বাঁচিয়েছেন, কতটা তাদের বিপক্ষে গেছেন, এইটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আপনারা জানেন গৌতম বন্দ্যোপাধ্যায় প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি আমাদের চ্যানেলে নিয়মিতভাবে তিনি দর্শকদের কাছে তার বিশ্লেষণ রাখেন। তিনি এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে রিসার্চ করছেন। আমি গৌতম দার কাছ থেকে বিষয়টি জেনে আমি গৌতম দাকে অনুরোধ করি যে এটা আমাদের চ্যানেলের দর্শকদের কাছে রাখার জন্য। গৌতম দা তাই জন্য আমাদের এই দর্শকদের কাছে আজকে মূল্যবান সময়টা দিতে রাজি হয়েছেন। গৌতম দা, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেটা আমাদের দর্শকদের কাছে আমি মুখবন্ধে যেটা বললাম, ডিওয়াই চন্দ্রচূড়ের কার্যকালের একটা ময়না তদন্ত, যদি আপনি আপনার এই তথ্য দিয়ে যদি আপনি আজকে আমাদের জানান। হ্যাঁ, আমি সমস্ত দর্শককে আমারও অন্তর থেকে কৃতজ্ঞতা। আজকে যে বিষয়টা বলতে চলছি একটু খুব স্পর্শকাতর, হয়তো অনেকের কাছে খুব মনে হবে এবং কৌতূহল উদ্দীপক, আমি যেটা প্রথমেই বললাম কৌতূহল। হ্যাঁ, কৌতূহল তো থাকতেই পারে। আসলে যেটা আমি দেখতে পাচ্ছিলাম বেশ কিছুদিন ধরে, যে একটা কথা ছিল আগে যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, মানে বিচার বিভাগের অতি সক্রিয়তা, তাছাড়া ছিল এরপরে ছিল এক্সিকিউটিভ কিভাবে জুডিশিয়ারিকে কবজা করতে চাইছে, মানে যারা প্রশাসন তারা। এই যে পরবর্তী পর্যায়টা যে প্রশাসন কিভাবে কবজা করতে চাইছে, এটা বহুবার হয়েছে আমরা জানি, কিন্তু এই জায়গাটা কোনো একটা জায়গায় আস্তে আস্তে একটা কোথাও মিলে মিশে যাচ্ছিল, মানে গঙ্গা যমুনার একটা ধারা মিশে যাচ্ছে এইরকম একটা মনে হচ্ছিল। কেন মনে হচ্ছিল? মনে হচ্ছিল এই কারণে, বেশ কিছু বিচারের প্রকৃতি দেখে, বিচার ধারার প্রকৃতি এবং রায়, এই দুটো মিলিয়ে একটা মনে হচ্ছিল কোথাও একটা প্রশাসনের সঙ্গে, মানে যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় শাসন, কেন্দ্রের যে সরকার, তার সঙ্গে বিচার বিভাগের একটা কোথাও যেন একটা মেলবন্ধন দেখতে পাচ্ছিলাম, একটা অদৃশ্য মেলবন্ধন। সেটা তো পরিষ্কার ভাবে বলা যায় না, কিন্তু আমরা তার ধারণা করতে পারি, এবং ধারণা করাটা যদি খুব দৃঢ় হয়ে যায় তখন একটা বিশ্বাসে আমাদের উপনীত হতে হয়। এই ধরনের একটা জায়গায় আমি থেকে বলছি। এই যে
চন্দ্রচূড় যে প্রধান বিচারপতি অবসর নিলেন তার সম্পর্কে আমরা কি জানি বা কি দেখেছি বা তিনি কি বলেছেন? তিনি বহু জায়গায় নিজের বক্তব্য রেখেছেন এবং সেখানে খুবই আমরা দেখেছি একটা লিবারেল মাইন্ড, অত্যন্ত উদার চিত্ত এবং আধুনিক যাকে বলা হয় প্রোগ্রেসিভ মাইন্ড। তিনি নারী স্বাধীনতা চান, তিনি গণতান্ত্রিক স্বাধীনতা চান, তিনি মৌলিক অধিকারকে রক্ষা করতে চান, এই সমস্ত কথা তিনি তৃতীয় লিঙ্গের ব্যাপারে তিনি করেছেন। তৃতীয় লিঙ্গের ব্যাপারেও তিনি প্রকাশ্যে তৃতীয় লিঙ্গের ব্যাপারে থার্ড জেন্ডার সমস্ত অনেক কিছু বলেছেন। এবারে বলার সঙ্গে কাজ করার প্রকৃতিটা সেটা আমার একটু একটু কোথাও কোথাও অনেক জায়গাতেই ধোঁয়াশা লেগেছিল এবং তিনি যখন চলে গেলেন তখন তার বিচারগুলো নিয়ে আরেকবার পর্যালোচনা করতে গিয়ে কিন্তু মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নগুলো আমি এক এক করে বলছি। প্রথমত তার বাবা চন্দ্রচূড়, আমরা সবাই জানি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় যে হেভিয়াস কর্পাস মামলা হয়েছিল তাতে তিনি একজন পার্টি ছিলেন, তিনি ছিলেন প্রধান বিচারপতি এবং তিনি সই করেছিলেন সরকারের পক্ষে এবং সেটা বড় কথা নয়, জরুরি অবস্থার পক্ষে তিনি সই করেছিলেন কার্যত। ওয়াইভি চন্দ্রচূড় তার ছেলে যখন প্রধান বিচারপতি হয়েছে তিনি কিন্তু সেই রায়টা মানেননি, তিনি বলেছেন ওই রায়টা ঠিক ছিল না, এটা বলেছিলেন। তার ফলে কি হয়, একটা প্রত্যেকের মনে একটা বিরাট উচ্চাসা হয়, তাহলে ইনি এমন কিছু করবেন যেটা মনে হবে যে সরকারকে প্রতি মুহূর্তে ভাবতে হবে যে যে চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলা হয় যে আমি যা করব তা খুব সতর্ক ভাবে করব, আমি সংবিধানটাকে মানছি কিনা, আমি গণতান্ত্রিক অধিকারটা মৌলিক অধিকারটা মানুষের মানছি কিনা সেটা করব, ভাবতে হয়। কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু সেরকম আমি দেখতে পেলাম না। তার এটা এই সন্দেহটা কখন প্রথম, ধরো প্রথম যখন দেখলাম মাদ্রাসে এডিশনাল যে জাজ হিসেবে এই আমাদের ভিক্টোরিয়া গৌরী, ভিক্টোরিয়া গৌরী তাকে মনোনীত করা হলো, মানে নির্বাচন করা হলো, যাকে বলে চাকরি পেলেন, তিনি জজ হলেন। এডিশনাল জাজ হিসেবে তিনি যে হলেন, তিনি তার আগে কি ছিলেন? এই ভিক্টোরিয়া গৌরী ছিলেন বিজেপির একেবারে সর্বক্ষণের কর্মী, তিনি অ্যাডভোকেট ছিলেন, বিজেপির এমনই কর্মী যে তিনি একেবারে সক্রিয় কর্মী। তিনি নিজের নাম দিয়েছিলেন চৌকিদার ভিক্টোরিয়া গৌরী, প্রধানমন্ত্রীর নামকে অনুসরণ করে। এই ছিল তার ফেসবুক প্রোফাইল, এখন সে প্রোফাইল লক করা আছে, দেখতে পাবে না। সেখানে কিন্তু এটা একটা খবরে বেরিয়েছিল, প্রিন্ট এটাকে ছেপেছিল যে প্রধানমন্ত্রীর হাতে তিনি রাখি বেঁধে দিচ্ছেন, এইটা ছিল তার প্রচার। প্রধানমন্ত্রীর হাতে তিনি রাখি বেঁধে দিচ্ছেন, এটা বড় কথা নয়, এটা হতে পারে, এটা মেনে নিচ্ছি। এবার তিনি কি কি বলেছিলেন অ্যাডভোকেট হওয়ার সময়? তার আগে তিনি প্রথমত সিএ সরকারের যে হয়েছে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তিনি তার ভূয়সী প্রশংসা করলেন। তারপর কি করলেন, তিনি বললেন ক্রিশ্চিয়ানরা সাংঘাতিক টেররিজম করতে পারে, ক্রিশ্চিয়ানরা সরাসরি। তার সঙ্গে কি বললেন, লাভ জেহাদের তত্ত্ব ভীষণভাবে প্রতিষ্ঠা করলেন, তিনি করলেন, এই সমস্ত কথা বলছেন। তার মানে তিনি এইরকম ভাবে যাকে বলা যায় বিভাজনের তত্ত্বকে সর্বাগ্রকরণে সমর্থন করে তার সমর্থনে নিজের বক্তব্য রেখেছেন ওপেন মিডিয়ায়, এখনো সেগুলো দেখা যায়। সেই তাকে অ্যাডিশনাল জাজ হিসেবে যদি আমরা যাকে বলা হয় নিয়োগ করা হয়, তাহলে কি তার মনটা পাল্টে যাবে? তিনি কি পরের দিন কি নিরপেক্ষ হয়ে যাবেন? এটা কোন বিশ্বাসযোগ্য? এইটা ভয় পেয়ে ম্যাড্রাস বার বললো না, ওনাকে করা যাবে না, চিঠি লিখলো। কিন্তু অদ্ভুত ভাবে এই কলেজিয়াম, যে কলেজিয়াম নিয়ে এত কথা শুনি, যে কলেজিয়ামটা এই প্রধান বিচারপতি আমাদের চন্দ্রচূড় তার মাথায়, তিনি সঙ্গে সঙ্গে রায় দিলেন কি, সুপ্রিম কোর্টে বললেন, মৌখিক বললেন, অ্যাডভোকেট হিসেবে তিনি কি বলেছেন সেটা আমাদের বিচার্য নয়, এক নম্বর। দ্বিতীয়ত এসব কথা আমাদের কাছে আসেনি, কেন আমি জানি না, আমাদের কানেই আসেনি। বলার সঙ্গে সঙ্গে মাদ্রাসে তাকে নিয়োগ করা হয়ে গেল, ভিক্টোরিয়া গৌরীকে, তিনি হয়ে গেলেন বিচারপতি, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন। এবং অদ্ভুত ব্যাপার, কলেজিয়াম বলল, দেখো এটা খুব অদ্ভুত, কলেজিয়াম বলল যে আমরা জানি না তিনি হেড স্পিচ কি দিয়েছেন, আমরা জানি না। খুবই ইন্টারেস্টিং। আবার
আবার সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা চলছে, তখন মামলা চলাকালীনই তিনি নিযুক্ত হয়ে গিয়েছেন। সুপ্রিম কোর্টে যখন মামলাটা উঠলো তখন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বলল কলেজিয়াম সবকিছু জেনে নিশ্চয় তাকে নিযুক্ত করেছেন। তাহলে এই যে কন্ট্রাডিক্ট, এটা কি কন্ট্রাডিক্টরি না ইচ্ছাকৃত? এটা হলো একটা। এবারে তুমি যদি পরপর আমরা যেগুলো দেখেছি, পরপর তুমি লক্ষ্য করবে যে প্রধানমন্ত্রী মোদীর যেগুলো খুব কাছের জিনিস, খুব কাছের জিনিস, সেগুলি সম্পর্কে আমাদের প্রাক্তন প্রধান বিচারপতির একটা অদ্ভুত মমত্ব আমি দেখতে পাচ্ছি। কিরকম মমত্ব? তিনি অযোধ্যা রাম মন্দির দর্শন করেন, তিনি দ্বারকায় দর্শন করতে যান, সোমনাথে দর্শন করতে যান গেরুয়া পোশাক পরে, গৈরিক বসন পরে। কেন গৈরিক বসন পরে জানেন? তিনি কি প্রমাণ করতে চাইছেন তিনি আদ্যন্ত হিন্দু? আচ্ছা, শুধু তাই নয়, তারপরে তিনি রাম মন্দিরের যে ভার্ডিক্ট দিয়েছেন, আমরা সবাই জানি তিনি ছিলেন ওয়ান অফ দ্য পার্টি, মানে তিনি ছিলেন ওয়ান অফ দ্য জাজেস, 5 জনের বিচারপতির মধ্যে। তিনি রামলালার কাছে জানতে চাইলেন কি আমি করব, কি করা উচিত, এবং তারপরে তারা দিব্য দর্শন হলো, তোমরা রায় দিলেন। আমার এটা বড় কথা না, বড় কথা হচ্ছে রায়টার মধ্যে কি বলা হলো। বলা হলো বাবরি মসজিদ ধ্বংস করা অন্যায় হয়েছিল, বেশ অন্যায় হয়েছিল, কিন্তু রাম মন্দির করতে হবে। তার মানেটা কি? মানে ওই জায়গাতে ওইখানেই করতে হবে। তার আগে এলাহাবাদ হাইকোর্ট বলেছিল 3 ভাগে ভাগ করা হোক, সেটা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যাই হোক, আমি সেটাও আসছি না, এটা সবাই আমরা জানি, এই কথাগুলো সবই জানি। এরপরে এটাও জানি গণপতি আরতিতে প্রধানমন্ত্রী এলেন, তার বাসভবনে একসঙ্গে দেখা হলো, এটাও আমি ধরছি না। এবারে ধরো এক এক করে ছোট ছোট জিনিসগুলো যদি আলাদা আলাদা আমার এই সূত্রগুলো দেখতে চাও, দেখি আমি তোমাকে দেখাচ্ছি। একটা হচ্ছে তিনি ওপেনলি বলেছেন, সবার সামনে বলছেন যে তিনি মনে করেন জামিন পাওয়াই হচ্ছে আইন, জামিন না পাওয়াটা আইন নয়, যেটা বলে থাকে সবাই। তিনি জোর গলায় বলেন। তিনি অর্ণব গোস্বামীকে এক কথাই জানিয়ে দিয়েছেন। শুধু না, তিনি যেটা বলেছিলেন খুব ইন্টারেস্টিং কথা, আমি তোমাকে বলে এক মিনিট এখানে মতো লেখাও ছিল। যাই হোক, সেটা উনি যেটা বলেছিলেন খুব ইন্টারেস্টিং, যে এইটা যদি আমরা না দিই তাহলে পার্সোনাল লিবার্টি, আমাদের যে ব্যক্তিগত যে আমাদের যে অধিকার স্বাধীনতা নষ্ট হবে, এটা বললেন। এবারে দেখা যাক তিনি তার সুপ্রিম কোর্ট কিভাবে এই জামিনের রায়গুলো দিয়েছে। আমি একটা কথা বলি তোমাকে, দিল্লি রায়ট যে কেস হলো, দিল্লি যে রায়ট কেস হলো 2022-এ, এবং ইউএপিএ তে দিল্লি হাইকোর্টে হলো। দিল্লি হাইকোর্টে কার বেঞ্চে হলো? সিদ্ধার্থ মৃদুল এবং রাজেশ ভাটনাগরের। ফেব্রুয়ারি মার্চে তার বেল পিটিশন হলো, মানে জামিনের শুনানি হলো। কিন্তু বেঞ্চ কি করলো? বেঞ্চ রায় দিল না, রায়টা সংরক্ষিত করে রেখে দিল। সংরক্ষিত করে কিভাবে রাখলো? জুলাই 23-এ বললো 5 মাস পরে, ভেবে দেখো 5 মাস রয়ে গেল, জামিন হলো না। 5 মাস পরে বললো আরো অনেক অভিযুক্ত আছেন, তারাও পিটিশন করেছেন, একসঙ্গে রায়টা আবার শোনা হবে। তাহলে আবার শোনা হলো, তাহলে এই করে 5 মাস কেটে গেল। এইবারে তারপরে যদি শোনা হলো 15 মাস বেল হলো না, 15 মান্থস শুধু বেলই হলো না। 5ই জুলাই, আমি তারিখগুলো বলছি, 2023 কি হলো? অদ্ভুত ভাবে এই কলেজিয়াম চন্দ্রচূড়ের কলেজিয়াম সিদ্ধার্থ মৃদুলকে, মানে যিনি ওই মামলার প্রধান বিচারপতি, মুখ্য বিচারপতি, তাকে মণিপুরের চিফ জাস্টিস করে বদলি করে দিল, এই কলেজিয়াম করে দিল। এবং এইটা কি করলো? এক্সিকিউটিভ কি করলো, মানে প্রশাসন, সরকার কি করলো? 3 মাস আটকে রাখলো সিদ্ধার্থ মৃদুলকে। অর্থাৎ মামলাটা হলো না, শুনানিটা হচ্ছে না কিন্তু এখন আর, কেননা তিনি চলে যাবেন, ট্রান্সফার হয়ে যাবেন, হলো না। এইবারে কি হলো? ফ্রেশ বেঞ্চ হলো। ফ্রেশ বেঞ্চ কখন হলো? 23শে জানুয়ারিতে। একটা জিনিস আমি অনেককে বলে দিই, অনেকে দর্শক জানেন না, এটা বলেই দিচ্ছি, যখন নতুন করে বেঞ্চ হয় না, আগের বেঞ্চে যা যা শুনানি সব খারিজ হয়েছে, আবার নতুন করে শুরু হবে। তাহলে ব্যাপারটা কি ফিয়াস্কো? এটা কি ধরনের দিয়ে? আর উনি কি এই আমাদের চন্দ্রচূড় কি জানতেন না এটা হতে পারে, এটা হয়, এটা বিশ্বাসযোগ্য? এটা কিরকম ধরনের ফিয়াস্কো? আমি মুখে খুব বলছি জামিনের কথা, এটা কি হচ্ছে?
তারপরে কিন্তু এখানেও শেষ নয়, আরো মজার ব্যাপার আছে। এখানে দেখছিলেন সুরেশ কুমার কৈত এবং শৈলেন্দ্র কুমার, এরা ছিলেন বিচারপতি। জানুয়ারি 24-এ শুনানি হলো, 24শে জানুয়ারিতে আবার রায় সংরক্ষিত হলো, রিজার্ভ, আবার রিজার্ভ, রায় দেওয়া হলো না। 24-এর ফার্স্ট হাফ এই করে কেটে গেল 24 সালে। এবারে কি হলো, তারপরে এই জাস্টিস কৈতকে মধ্যপ্রদেশে চিফ জাস্টিস করে দেওয়া হলো। এক জিনিস ভেবে দেখো তুমি, জিনিসটা আবার সংরক্ষিত হয়ে গেল, আবার হয়ে গেল। এবং শুধু তাই না, সংরক্ষিত না, আবার নতুন করে বেঞ্চ, আবার নতুন বেঞ্চ, আবার নতুন শুনানি। এই যে বারবার বদলি করে, তো কলেজিয়াম করেছে, তো কলেজিয়ামের মাথায় কে আছেন? চন্দ্রচূড় আছেন। চন্দ্রচূড়ের তো দায়িত্ব, তিনি কি জানেন না যে কোন মামলাটা কোথায় আছে, কি অবস্থায় আছে, কেন করলেন তিনি? ভাই এইটা একটা। এবারে হ্যাঁ, যেটা অর্ণব গোস্বামীর ক্ষেত্রে বলেছিলেন যে ইফ দিস কোর্ট ওয়ার নট টু ইন্টারফেয়ার টুডে, আজকে যদি আমরা হস্তক্ষেপ না করি, উই আর ট্রাভেলিং ইন দ্য পাথ অফ ডিস্ট্রাকশন অফ পার্সোনাল লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে আমরা মানে সমূহ সর্বনাশ করবেন, এই বলেছেন তিনি। আর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কি একই কথা, কিন্তু ভীমা কোরেগাঁও কেসে এক ঘটনা আছে, সেই ঘটনা হয়েছে মহেশ রাউতের ক্ষেত্রে, একদম একভাবে। কেন কেন এই জামিনগুলো হচ্ছে না? এবার দেখা যাক, তুমি যদি বলো মহারাষ্ট্রের কেসটা ধর, এই যে মহারাষ্ট্রের ভেকেশন বেঞ্চ 2022 সালে কি বললো যে না সব ঠিক আছে, ভেকেশন বেঞ্চ কিন্তু বললো না। কবে এলো? যখন এলো উদ্ধব রিটায়ার করেছেন, তারপর দিনের পর দিন কেটে গেল, দিনের পর দিন কেটে গেল, যখন এলো চন্দ্রচূড়ের কাছে উনি বললেন না এটা ঠিক হয়নি, অন্যায় হয়েছে। তারপরে কি করলেন তিনি? তারপরে তিনি বললেন এখন তো আর ঘড়ির কাঁটাটা উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারি না। কেন বললেন? এটা কার সুবিধে করে দিচ্ছেন তিনি? এইবারে আমি পরপর আসছি কিরকম ব্যাপার দেখো। এই একই ঘটনা ঘটেছে কতগুলো ক্ষেত্রে, যেমন ইভিএম এর ক্ষেত্রে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের ক্ষেত্রে তিনি বললেন না এটা কোনো মামলা হতে পারে না, এটা কোনো মামলা নয়, খারিজ করে দিলেন। এবারে দেখো আরেকটা মামলা, সেটা হচ্ছে খুব একটা সংবেদনশীল মামলা হবার কথা ছিল, যে আর্মস ট্রান্সফার হচ্ছে কিনা ইসরায়েলে, এটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। কিন্তু এটা খারিজ করবে কেন? এটার মধ্যে কি ক্ষতি আছে? এটা কিন্তু একেবারে বিশ্বের যে বিচারালয় সেখানেও কিন্তু মামলা হয় মানবাধিকারের প্রশ্নে। আজকের দিনে রাশিয়াকে যেমন বলা হয়েছে যে তারা অপরাধী, কাল কিন্তু ইসরায়েলকে কি বলা হয় উই ডু নট নো, কিন্তু মামলাটা হতে দেওয়া হয়নি। যেখানে যেখানে কেন্দ্রের সরকার খুব বিপদে পড়বে, বিপাকে পড়বে, কেন্দ্রের সরকার, আমি বারবার বলছি মোদীর সরকার যেখানে বিপাকে পড়বে বা মোদী কি চাইছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখছি বিচার বিভাগ করে যাচ্ছে। কেন করে যাচ্ছে উই ডু নট নো, আমি কোনো কার্যকারণ বলছি না, আমি শুধু পরপর ঘটনাগুলো বলছি, এটার পরে এটা, এতে সুবিধাটা কাজ হচ্ছে। এই গোটা সুবিধাটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর, অন্য কারো সুবিধার দরকার নেই। উনি ভালো ভালো কিরকম রায় দিয়েছেন, উত্তরপ্রদেশের রায় দিয়েছেন, ভালো রায়। মাদ্রাসা এডুকেশন বোর্ড বলেছেন না এটা হবে না, ভালো কথা, খুব ভালো কথা, যাবার আগে বলে দিয়ে গেছেন। উনি দিয়েছে, ওনার হয়েছে, ঠিক আছে, এমন এমন রায় হয়েছে, আরো কিছু রায় হয়েছে কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে। কিন্তু যেখানে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপাকে পড়তে পারেন সেই ধরনের কোন রায় আমরা দেখিনি। ঠিক একই হলো ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে। ইলেকট্রাল বন্ডকে বলা হলো অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল। বাট হোয়াট ডিড হি ডু? হি ডিডন্ট ডু এনিথিং। আনকনস্টিটিউশনাল বলে খাতাটা বন্ধ করে দিলেন, চ্যাপ্টার ক্লোজড। মানে কি? হ্যাঁ, তদন্ত দাবি করেছিল সবাই। হ্যাঁ, তো কেন তিনি করলেন? তা তো তিনি ইজিলি করতে পারতেন। ঠিক এক্স্যাক্টলি এই রকমের আরেকটা ঘটনা আরো মারাত্মক, মণিপুরের ঘটনা মনে করে দেখো। মণিপুরে 2021 সালে তখন ইতিমধ্যে 16 জনের মৃত্যু হয়েছে। কলিন গনসালভেস সুপ্রিম কোর্টে বলছেন আর্মি ডাকুন, সেনা ডাকুন, তাকে ধমকালেন, প্রধান বিচারপতি ধমকালেন, বললেন 75 বছরের ভারতের ইতিহাসে এই ঘটনা ঘটেনি। এই ঘটনা ঘটেনি, কোন ঘটনা তো ঘটতে নাও পারে, আজকে তো নতুন ঘটনা ঘটতে পারে, তিনি তো সেটা ঘটাতে পারেন।
তার হাতে তো সে ক্ষমতা আছে, করলেন না। আমরা কি দেখলাম এবারে? ইতিমধ্যে 250 জন লোক মারা গেছে, প্রায় 350 লোক গৃহহারা, আগুন জ্বলছে, মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়ি এখন ভাঙচুর হওয়ার পক্ষ। মানে কি অবস্থা! বিজেপি অফিস এবং আরএসএস অফিস ভেঙে ফেলা হয়েছে। এই যে মণিপুর প্রধানমন্ত্রী খুব নীরবে সমর্থন করে যাচ্ছেন, নীরবে, কারণ আজ পর্যন্ত একটি কথাও তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেননি, একটি কথাও তিনি বলেন, এবং সুপ্রিম কোর্টও বলল না। প্রথম থেকে আপনাকে আপনি ওমর খালিদের ব্যাপারটা যদি এর মধ্যে বড় এটা নিয়ে আলোচনা হচ্ছে, ওমর খালিদ কেন 2 বছরের উপরে বেশি সময় তিনি তাকে নিয়ে কোন রকম মামলাই উঠলো না, মানে জামিনের আবেদনটাই উঠলো না। এই উমর খালিদের এই এক্স্যাক্টলি বলছিলাম, উমর খালিদ বলো, তুমি স্ট্যানস্ট্রমিও বলো, তুমি বলো, সবাই এই বিবেক কারেগো এই একই ভাবে। তো আমি শুধু কথা নয়, মহেশ রাউতের বেল হয়েছিল, আমি তুমি বললে যখন বলি, মহেশ রাউতের বেল হয়েছিল বম্বে হাইকোর্টে সেপ্টেম্বরে 2023 এই বিবেক কোরেগাঁও কেসে। সেইটা কি হলো, 14 মাস পড়ে থাকলো। তারপর যখন চন্দ্রচূড়ের কাছে এলো, তখন তিনি পাঠিয়ে দিলেন এটা যে ত্রিবেদীর বেঞ্চে। যে ত্রিবেদী বিচারপতির মূলত খুবই প্রশাসনের উপরে সদয় থাকেন বলেই আইনজীবীরা মনে করেন। সদয় থাকেন মানে তিনি মনে করেন যে প্রশাসন যেটা করছে ঠিকঠাক করছে, সরকারি যা করছে তাই ঠিকঠাক করছে। এইটা যদি হয় তাহলে যে ত্রিবেদীর কাছে পাঠালেন কেন পাঠালেন? এই যে সমস্ত জিনিসটা, আমি তো সামগ্রিক ভাবে আরো একটা রায়ে খুব প্রবল সমালোচনা হয়েছিল, বিভিন্ন প্রবীণ আইনজীবীরা সমালোচনা করেছিল, সেটা হচ্ছে কাশ্মীর নিয়ে, কাশ্মীরের 370 ধারা নিয়ে একদম লিখিত ভাবে সমালোচনা করেছিল। কাশ্মীর নিয়ে সম্প্রতি আমাদের তার মধ্যে কিষাণ কল সম্প্রতি রিটায়ার করলেন, তিনিও পার্টি ছিলেন। তিনি বলেছেন, তিনি একটা দিয়েছেন আজকালের মধ্যে, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসে, যে তিনি বলেছেন কেন করেছেন, উত্তর দিয়েছেন তার খানিকটা। কিন্তু এই যে যেখানে এই যে কাশ্মীরে যদি ইন্টারভিন করতো, কারণ কাশ্মীরে বিজেপির ধারণা হয়ে গিয়েছিল যে ডিলিমিটেশন করে জম্মুতে বেশি সিট পেয়ে জম্মু এবং কাশ্মীরে ওরা আধিপত্য বিস্তার করে ফেলবে এবং ওরা ক্ষমতায় আসবে। সেটা হয়নি, সেটা পরের ব্যাপার। হয়নি যখন খুবই ওদের পক্ষে মর্মবেদনার কারণ হয়েছে, হয়নি। আমি এই যে পরপর ঘটনাগুলো যেটা বলছি, যে কেন্দ্রের যে জায়গায় অসুবিধে তিনি সেই জায়গায় কিচ্ছু করলেন না। যেমন ধরো আদানি হিন্ডেনবার্গ ইস্যুতে, সবথেকে বড় ইস্যুর মধ্যে একটা আপনি যেটা এবার তুললেন, আদানি হিন্ডেনবার্গ ইস্যুতে বলা হলো সুপ্রিম কোর্ট থেকে যে এটা কোন মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে, এটা কি ধরনের যুক্তি, কোন মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে, এটা ইজিলি অনেকেই বলতে পারে, যারা নভিস তারাও বলতে পারে। কিন্তু এটা কথাটা ঠিক নয়। একটা গল্প বলি তোমাকে। গল্পটা হচ্ছে, রামচন্দ্র যখন ওই সেতু বানাচ্ছেন, তখন ক্লান্ত হয়ে গিয়ে নাকি ধনুকটা মাটিতে গেঁথে দিয়ে বিশ্রাম করছিলেন, তাতে হেলান দিয়ে। তো অনেক পরে যখন ধনুকটা তুলেছেন, তখন দেখছেন একটি ব্যাঙ রক্তাক্ত হয়ে পড়ে আছে, মারা যায় উপক্রম। তো রামচন্দ্র বলছেন ওকে, তুমি এরকম ভাবে পড়ে মারা যাচ্ছ, তুমি চিৎকার করলে না কেন? তো বলে, কাকে চিৎকার করব? অন্য সময় বলি ভগবান রামচন্দ্র বাঁচাও, এখন তো ভগবান রামচন্দ্রই তো মারছেন। তো সেখানে সুপ্রিম কোর্ট যদি এই অবস্থা থাকে, কেন সুপ্রিম কোর্ট? কারণ সুপ্রিম কোর্টের হাতে সংবিধান। সুপ্রিম কোর্ট আমাদের নির্বাচিত প্রতিনিধি নয়। এক্স্যাক্টলি, সুপ্রিম কোর্ট নির্বাচিত প্রতিনিধি নয়, তার কলেজিয়ামও কিন্তু সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠা হয়নি, সুপ্রিম কোর্ট নিজে করেছে। কিন্তু তবু সবাই মেনে নিয়েছে। তার মানে সুপ্রিম কোর্টকে একটা অন্য চোখে দেখে মানুষ, দেখে। এই সুপ্রিম কোর্টের যারা মাথায় আছেন, আমি এবারে কেন বলছি, আমি এবারে প্রথমটায় ফিরে যাই, কেন বলছি, এই যে ভিক্টোরিয়া গৌরী যে ঢুকলেন, তুমি এবার দেখো যারা অযোধ্যায় যে 5 জন
বিচারপতি ছিলেন, তাদের 4 জনই কিন্তু বিশিষ্ট জায়গায় এখন রয়েছে, শাসকের অনুগ্রহ রয়েছে। এবারে এই যদি ঘটনাটা ঘটতে থাকে, বারবার ঘটতে থাকে, তখন মনে হয় এই যে ভিক্টোরিয়া গৌরী এলেন, কালকের দিনে তিনি কোন অবস্থায় যাবেন, কিভাবে যাবেন, এবং এর কথাটা আমরা জানতে পারছি। বাকিদের অনেক কথা আমরা জানতে পারি না, কিন্তু ভেতরে কি হচ্ছে, ভেতরে যদি আরএসএস এর একটা পরিকল্পনা আছে, এইটা একটা ধারণা আমার, এটা বহু জায়গাতেই থেকে থাকে, যে কোনো মৌলবাদী একটা সংগঠন এটা করে থাকে, যে বিচার বিভাগটাকে যদি কবজা করে নেওয়া যায়, যদি ধরে নেওয়া যায় যে বিচার বিভাগটায় আমাদের লোকই থাকবে বেশি, তাহলে কি সুবিধাটা হয়, সরকার যদি অন্যায় করে সেই অন্যায় প্রতিষ্ঠা পেয়ে যায়। বাবরি মসজিদ ভাঙা হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু রাম মন্দির হবে, প্রতিষ্ঠা পেল। মহারাষ্ট্রে সরকার ভাঙা অন্যায় হয়েছে, কিন্তু মহারাষ্ট্রে যা সরকার আছে তা থাকবে, অতএব প্রতিষ্ঠা পেল। এই কথাগুলো খুব, এবং বাবরি মসজিদ ভাঙার যে রাম মন্দির গড়ার যে ওখানে নির্দেশ, সেটাও ঈশ্বর প্রেরিত নির্দেশ, ঈশ্বর প্রেরিত। এবং এইগুলো কি হচ্ছে, এবারে যেই মুহূর্তে এটা বলে দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্ট যখন বলে দিচ্ছে, তখন আমাদের আর জায়গা নেই যাবার। আমি কেন বলছি চন্দ্রচূড়ের কথা, আবার বলছি চন্দ্রচূড়ের উপরে প্রত্যাশা অনেকখানি ছিল, অনেক বেশি ছিল, সেই প্রত্যাশাটা কেন নষ্ট হলো, এই যে মণিপুরের ক্ষেত্রেও কেন হলো না, তিনি কেন রায় দিলেন না, কেন ইলেকট্রাল বন্ডে তিনি রায়টাকে এগিয়ে নিয়ে গিয়ে বললেন না তদন্ত করা হোক, কেন, কে অসুবিধায় পড়তো, সবচেয়ে অসুবিধায় পড়তো কেন্দ্রীয় সরকার, সবচেয়ে অসুবিধায় পড়তো প্রধানমন্ত্রী। ঠিক একই রকম ভাবে মহারাষ্ট্র নিয়ে যে রায়, মহারাষ্ট্র নিয়ে যে মামলা, সেই মামলার ক্ষেত্রেও চন্দ্রচূড়ের ভূমিকা অত্যন্ত প্রশ্নের মুখে পড়েছে। সেইটাই বলতে চাই, এই প্রত্যেকটা কেসেই আর প্রত্যেকটা মামলাতেই, তুমি প্রত্যেকটা মামলাতেই দেখো, এই যে জুডিশিয়াল পাওয়ার, এই যে কলেজিয়ামে 1993 নাগাদ মোটামুটি পেয়েছিল, জুডিশিয়াল পাওয়ার হয়েছিল, এই জুডিশিয়াল পাওয়ারটাকে যদি স্বেচ্ছায় তারা প্রশাসনের কাছে বিক্রি করে দেয়, দিয়ে দেয়, দান করে দেয়, কেউ সবাই আমি বলছি না, কেউ, তাহলে ভবিষ্যতে আমাদের আর কোনো দিকে যাবার থাকবে না। এটা ভীষণ চিন্তার বিষয়, এটা দুশ্চিন্তারও বিষয়। এই জন্যে অনেকেই বহু কথা বলছেন, এটা ঠিকই, আমি আবার বলছি, কিছু রায় উনি দিয়েছেন, যথেষ্ট ভালো রায় দিয়েছেন, দেননি তা তো বলবো না, দিয়েছেন, কিন্তু যে রায়গুলো দিয়েছেন তাতে কিন্তু কেন্দ্রীয় সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো অসুবিধা হয়নি। উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে উনি রায় দিয়েছেন বেশ কিছু রায়, এমনকি এই যে মোদীর অসুবিধার চেয়ে সুবিধাই বেশি হতে পারে, সুবিধা বেশি হবে, যোগীকে বারবার সুপ্রিম কোর্টে ধমকানো হয়েছে, ভর্ৎসনা করা হয়েছে, ওনাকে পাল্টাতে হয়েছে, নিজস্ব দিলবোর্ডে বিভিন্ন জিনিস লিখেছিলেন সেগুলো ছড়াতে হয়েছে, সব ঠিক আছে, এখানে কিচ্ছু অসুবিধা হয়নি। এখানে কিন্তু খুব সুপ্রিম কোর্ট নিজস্ব ক্ষমতা দেখিয়েছে এবং চন্দ্রচূড়ের সময়ে দেখিয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর একটা লাভ হয়েছে কারণ অনেক সময় দেখা হচ্ছিল প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন যোগী আদিত্যনাথ, তখন যোগী আদিত্যনাথের প্রশাসন যদি খাটো হয়ে যায় সবার সামনে, তাহলে মোদীর পক্ষে সুবিধা। এটা রাজনৈতিক বিশ্লেষণ। এই সুবিধাটা কে করে দিল, এই সুবিধাটা কি করে দিলেন চন্দ্রচূড়? এই প্রশ্নটা কি মনে জাগা অস্বাভাবিক? তোমার কি মনে হয়? এবং শুধু তাই নয়, চন্দ্রচূড় কি এইভাবে কোনো একটা ভাবে এত একটা কোথাও বাইরে যে তার মূর্তিটা দেখতে পেলাম, যে মূর্তিটা প্রবল ভাবে যা বলছিলাম গণতান্ত্রিক একটা চেহারা, সেই গণতান্ত্রিক চেহারাটা ওখানে গিয়ে কেন এরকম হয়ে গেল, কেন তিনি, আমি এই কটা মামলা থেকে বলছি, এতগুলো মামলা থেকে, এছাড়াও আছে, সেই মামলার কথা আমি আর বলতে চাইছি না, অনেক দীর্ঘ, অনেক মামলা রয়েছে, আমি সেগুলো বলতে চাইছি না, আমি শুধু কয়েকটা উদাহরণ দিলাম যেখানে সুপ্রিম কোর্ট এবং আরো এমন মামলা আছে আমি জানি যেখানে এমন ভাবে বদলি করাছে, যে বদলি একে তো কার্যত যারা প্রধান বিচারপতি হন জীবনের সায়ান্নে এসে, মানে কর্মজীবনের একদম শেষে এসে, প্রান্তে এসে তারা প্রধান বিচারপতি হন, বেশি দিন কারুরই সময় থাকে না, ওনার 2 বছর যে কোনো জায়গায়, হ্যাঁ এনার ক্ষেত্রে অনেক বেশি ছিল, এনার ক্ষেত্রে অনেক বেশি, অন্যদের তা থাকে না, 6 মাস 3 মাস এরকম হয়,
হাইকোর্টেও তাই হয়, এবং হাইকোর্টের ক্ষেত্রেও তাই। যদি আমি কোন রকমে সেটা শেষের দিকে পাঠাই, এবং যদি এক্সিকিউটিভ সেটার উপরে বসে থাকে যে আমি এটা ছাড়বো না, সেটা করতে পারে। এটা পকেট ভিটো বলা হয়, পকেট ভিটো দিতে পারে। কলেজিয়াম পাঠালো এই লোককে করতে হবে, ঠিক পকেট ভিটো দিয়ে, যেটা আমি বললাম খানিক আগে, আমি যেটা বলছিলাম দিল্লি রাইট কেসে হয়েছিল, পকেট ভিটো দিয়ে 3 মাস আটকে দেওয়া হলো, তারপরে তাকে মণিপুরে পাঠিয়ে দেওয়া হলো। অদ্ভুত ব্যাপার নয়? তিনি কি তখন বলতে পারতেন না যে অবিলম্বে আরেকটা বেঞ্চ কি তিনি তৈরি করে দিতে পারতেন না? করতে তো পারতেন, শুনানির জন্য করেননি। তাহলে যারা জেলের মধ্যে পড়ছে তারা কি, তাদের পার্সোনাল লিবার্টি কিছু নেই? ঠিক ওমর খালিদের প্রসঙ্গটাও এইটা হয়েছে। ওমর খালিদের যে মামলাটায় সরাসরি খারিজ করে দিয়ে বিচারপতি বলেছিলেন প্রাইমা ফেসি প্রমাণ আছে, এটা বলেছিলেন আমার মনে আছে, খারিজ করে দিয়ে। প্রাইমা ফেসি প্রমাণ থাকলে তার এতদিনও কোনো বিচার হলো না। হ্যাঁ, তার মামলা শুরুই হয়নি এখন। প্রাইমা ফেসি প্রমাণ আছে বলছেন, অথচ মামলাটা শুরুই হলো না সেইভাবে। তাহলে আমরা ওই যে আবার বলছি, এই যে লেগেসিটা তৈরি করে দিয়ে যেতে পারতেন সেটা কিন্তু হলো না। এইটা আমাদের দুর্ভাগ্য, এবং এইটা আমি জানি না এরপরে কবে ঠিক হবে। যে সুপ্রিম কোর্টের উপরে যে মানুষের যে ভরসা ছিল, সেই ভরসাটা কিন্তু আস্তে আস্তে উবে যেতে পারে, সেটাই খুব আমাদের চিন্তার লাগছে। অত্যন্ত একদম শেষ, আপনার কাছে শেষ একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের বাংলায় সব থেকে আলোচিত যে মামলাটা হাইকোর্টে বেশ সুন্দর গতিতে চলছিল। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আরজি কর মামলাতে সিবিআই তদন্তের। সেই মামলাটা শতপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজের হাতে নিলেন, এবং এটা খুব বিরল ঘটনা। সাধারণভাবে এরকম হয় না যে হাইকোর্টে যখন মামলাটা ঠিক চলছে তখন সেটা হাতে নিয়ে নেওয়া। তো তবুও সেটা লোকে আশা করেছিলেন যে তিনি হয়তো আরো কিছু বড় প্রেক্ষিতে এটাকে ভাবছেন, এবং সেই মামলাটা দীর্ঘদিন ধরে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের এখানে বসে তারা কোনো মানুষকে প্রায় হতাশই করলেন। এবং সিবিআই এর যে তদন্তটা যে মনিটরিং করা, শুধু তাদের কিছু খামবন্ধ রিপোর্ট পড়া ছাড়া তাদের মনিটরিং বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না। এমনকি মামলার সব থেকে ক্ষতিগ্রস্ত যে বাবা মা, যে অভয়ার যে বাবা মা, তারা পর্যন্ত এই মামলাতে সন্তুষ্ট হতে পারলেন না। এইটা কি আপনার মনে হয় না যে একটা চন্দ্রচূড়ের একটা খুব বড় ব্যর্থতার ছাপ রেখে গেলেন? তিনি মানুষকে যিনি বিচার চাইতে তার কাছে গেছেন, আদালতের দ্বারস্থ হয়েছেন, সেই পিতামাতা পর্যন্ত তারা সন্তুষ্ট হতে পারছেন না যে মামলাটা ঠিক মতো চলছে। অতি সক্রিয়তা দেখিয়ে তিনি হয়তো করতে গিয়েছিলেন, এটাও আমি এটা মনে করি যে অতি সক্রিয়তা দেখিয়ে তিনি এটা করতে গিয়েছিলেন কোনো কারণে। প্রথমত তার এই অতি সক্রিয়তাটা এর আগেও আমরা দেখেছি এই জন্যে যে হাইকোর্ট বা অন্যান্য যারা আছেন তাদের উপরে তিনি যে আসলে তিনি তো ফার্স্ট অ্যামং ইকুয়ালস, সেটা হয়তো অনেক সময় মনে হতো না, মনে হতো তিনি অনেকের মধ্যে তিনি প্রথম, তা তো নয়, সমানদের মধ্যে শ্রেষ্ঠতম তো নন, উনি তো একজন অন্যদের মধ্যে তার একটা বিভিন্ন কারণে কেউ প্রধান বিচারপতি কিছুদিনের জন্য হন, তো সেটা একটা হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, তিনি যদি দেখতেন প্রথমবারেই তার করা উচিত ছিল বলে আমার মনে হয়, এটা আমি অবশ্য খুবই সাধারণ মানুষ, এর চেয়ে আমার চেয়ে অনেক বড় বড় যারা বিচারপতি আছেন বা প্রাক্তন আছেন বা আইনজীবী তারা বলবেন, আমার শুধু একটা লেম্যান হিসেবে এটা মনে হয়েছে, প্রথমবার দেখেই সিবিআই এর কাছে তার বলা উচিত ছিল যে এটা সুপ্রিম কোর্ট আর রাখবে না, হাইকোর্টের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। হাইকোর্টই করবে, হাইকোর্ট করুক, তাড়াতাড়ি করুক, হাইকোর্টকে ত্বরান্বিত করতে বলা, সেটা করলে অনেক ভালো হতো। এতে কি হলো, এতে মানুষের মন ভেঙে গেল, মানুষ হতাশাগ্রস্ত হলো, মানুষ বুঝে উঠতে পারলো না কি করবে। এবং আবার বলছি, বিচার বিভাগের প্রতি মানুষের বিশ্বাসটা টলে যাচ্ছে। সবচেয়ে ক্ষতির হচ্ছে ব্যাপারটা এখানে, এইটাই আমি বলতে চাইছি। বিচার বিভাগের উপরে যদি মানুষের বিশ্বাসটা টলে যায় তাহলে মানুষ যাবে কোথায়, এটা সবচেয়ে চিন্তা। এইটা কিন্তু চন্দ্রচূড় আমাদের কাছে নিয়ে আসতে পারলেন না। তুমি যেটা বলছো সেটাই শেষ করছি আমি, সেইটা কিন্তু আমাদের কাছে খুব সুন্দর বললেন। কারণ আজকেই এই যে 103 বিচারহীন যে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, সেটা কিন্তু সেইখান থেকেই করছেন যে বিচার বিভাগের উপর বোধহয় মানুষের কোথাও আস্থায় একটা চিড় ধরছে। অত্যন্ত খুব সুন্দর আপনি বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা অনুষ্ঠানটা পুরো শুনলেন তাদের সবার কাছে আমার একটাই আবেদন, যেটা আপনারা কমেন্ট বক্সে আপনাদের যা বক্তব্য সেটা অবশ্যই লিখবেন,
এবং সেই সঙ্গে আমাদের আরও উৎসাহ যোগানোর জন্য আমাদের এই চ্যানেলটি এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমরা অত্যন্ত খুশি হব। নমস্কার।